মাঝে মাঝে সত্যি খুব হাসি পায় জানেন তো। নিজেরাই আমরা প্রবলেম ক্রিয়েট করি, আর সেই প্রবলেমটা যখন বেশ দানা পাকিয়ে নিজের চারিদিকে গাছপালা বিস্তার করে জাঁকিয়ে বসে, তখন আমরা কিচ্ছু বলি না। কিন্তু যখন বুঝতে পারি না এবার তো বিপদ আছে, তখন আমরাই নেমে যাই ড্যামেজ কন্ট্রোল করতে। আপনারা হয়তো এবার বুঝে গিয়েছেন যে আমি কার কথা আজকে বলতে চলেছি। আমি আজকে আপনাদের রাজ্যের সদ্য জেতা বিজেপি সরকারের কথা বলছি। এবার কি তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ড্যামেজ কন্ট্রোল? যখন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য গুন্ডাদের দল বললেন, কার সাথে বিতর্ক হয়েছিল শ্যামাপ্রসাদের, আজকে সেই কথা বললে নতুন বিতর্ক শুরু হবে বলে প্রচ্ছন্নভাবে নেতাজির নামটা নিলেন সরাসরি না নিয়ে, তখন আমরা কেউ কিছু বললাম না। এমনকি রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি কেউ কিছু বলেনি। তারপর সেই সুরে সুর মিলিয়ে চলে এলেন অনন্ত মহারাজ। জানি না বাবা তিনি কোথাকার মহারাজ, কোথায় তার রাজত্ব, কোথায় তার প্রজা। তিনি এসে মোটামুটি একটা গল্প ফেঁদে বসলেন, যে গল্প পুরো ভারত কেন সারা পৃথিবীর কেউ জানে না, কেউ শোনেনি। সেই গোপন রহস্যের উন্মোচন করলেন। তারপর শুরু হয়ে গেল কিছু বিকৃত মস্তিষ্কের অসভ্য মানুষের আমাদের জাতীয় নেতাকে নিয়ে, আমাদের জাতীয় সম্পদ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অত্যন্ত নোংরা আলোচনা, কথাবার্তা, গালাগালি। কেউ কিছু বলল না, কেউ প্রতিবাদ করলো না। সেই সময় সবাই জল মাপছিল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ, কিছু মানুষ জল মাপছিল, শুধু কত দূর যেতে পারে দেখি না। তারপর একা একা থেমেই যাবে। ব্যাপারটা যতটা পারা যায় গা বাঁচিয়ে সাইডলাইন করে যদি একটু বেঁচে যাওয়া যায়, ওই আর কি। কিন্তু গেল না। কারণ কি জানেন? কারণ এই জিনিসগুলো এমনই, আপনি যদি একবার প্রশ্রয় দিয়ে দেন না, মানে এইসব অসভ্যতামিকে, সেই অসভ্যতামি বাড়বেই বাড়বে। বিয়ের প্রথম রাতের বিড়াল মারতে পারার মতো। সেটা বোধহয় রাজ্য বিজেপি বা তাদের নেতৃত্ব কেউ বুঝতে পারেনি। চারিদিকে প্রতিবাদ শুরু হলো, এবং এই জন্যই সুভাষচন্দ্র বসু জননেতা, কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ নয়। দেখুন, রাজনৈতিক বহু দল এই সময় রাজনীতির আঁচে নিজেদের হাত সেঁকতে চলে আসবে, এটা খুব স্বাভাবিক, এসেওছে। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে যে প্রতিবাদটা শুরু হয়েছে, এমনকি এখন যে রাস্তায় হচ্ছে, যারা যারা করছে তারা প্রত্যেকে সাধারণ মানুষ, সাধারণ নেতাজি প্রেমী, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজেদের জননেতা বলে মনে করেন, নিজেদের জাতীয়তাবাদের আইকন বলে মনে করেন, দেশপ্রেমের আইকন বলে মনে করেন, তারা এবার রাস্তায় নেমেছেন। ব্যাস, তখনই নেতারা বুঝতে পেরেছে, না আমরা তো একটা বড় ভুল করে ফেলেছি, নিজেদের অজান্তেই একটা প্রবলেম সৃষ্টি করে ফেলেছি, ড্যামেজটা অত্যন্ত বেশি হয়ে গেছে মনে হয়। তাহলে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ি। চারিদিকে যে ড্যামেজ কন্ট্রোল হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারাও একটু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন না? কেমন একটা ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার। তার মানে ড্যামেজ কন্ট্রোল শুরু হয়ে গেছে। একজন সাংবাদিক তিনি বললেন, এতদিন চুপ ছিলাম, কিন্তু চুপ আর থাকবো না, নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে বড় কেউ হতে পারেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনারা চুপ করেছিলেন কেন? কে বারণ করেছিল? আমি তো এটা বুঝতে পারলাম না। কেউ কি চুপ করে থাকতে বলেছিল? কেউ কি দিব্যি দিয়েছিল চুপ করে থাকুন? দেখুন, সরকার আসে যায়, সরকার পরিবর্তনের ফলে এমন কিছু বিরাট বড় বিপ্লব ঘটে যায়নি যে নেতাজির অপমান, দেশের জাতীয়তাবাদের প্রধান আইকন, তাকে দেশের ভেতরে মানুষ গালাগাল দিচ্ছে, আর তার ছবি নিয়ে নোংরামো হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, আর আপনি চুপ করে এতদিন বসে দেখছিলেন, সময় নিচ্ছিলেন কখন সময় মতন বলবেন। এমন ভাব দেখাচ্ছেন না আপনারা যেন চুপ করে থেকে দেশের মানুষকে কৃতার্থ করে দিচ্ছেন। কেন? এখন কি জরুরি অবস্থা জারি হয়েছে, নাকি যে দেশের সামনে বিরাট বড় কোনো ন্যাশনাল ক্যালামিটি চলছে সেই জন্য দেশের কথা ভেবে আপনারা চুপ করে বসেছিলেন? না, আপনি চুপ করে ছিলেন তার কারণ আপনি যে পার্টিকে পছন্দ করেন সেই পলিটিক্যাল পার্টি এখন ক্ষমতায়। এটা যদি কংগ্রেস, বাম বা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দল তারা করত, তখন আপনারা বিপ্লব দেখাতেন, চিৎকার চেঁচামেচি করে একেবারে নিজেদের সাজানো স্টুডিওকে মাতিয়ে তুলতেন। এটাকে বলে দলদাসত্ব, এটাকে বলে দালালি। আপনার গলায় চিৎকারে আমাদের ঘরের টিভির পর্দা ফেটে গিয়েছে, জানেন কি? কাজ ভেঙে গিয়েছে, থরহরি কম্প লাগিয়ে দিয়েছেন একেবারে লোকের মন থেকে শুরু করে আকাশে বাতাসে। কিন্তু এখন আপনারা মিনি বিড়াল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আপনাদের। ওই যে অন্যান্য চ্যানেলকে আপনারা বলেন না কি জানি, একটা মিনমিনে মিডিয়া, আর এই বেলা আপনারা কি মিনমিনে নন? এবার ওপর থেকে হয়তো এসে গেছে নির্দেশ যে এবার ড্যামেজ কন্ট্রোল করতে হবে।
সঙ্গে সঙ্গে দেখলাম অনেকেই না, মানে এটা মেনে নেওয়া যায় না, অনেক এমএলএ পোস্ট করেছেন, এটা মেনে নেওয়া যায় না। তা মেনে নিতে কে বলেছিল আপনাদের এতদিন? সরাসরি বলুন না, আপনাদের দল কি আপনাদের বারণ করেছিল? প্রধানমন্ত্রীর ছবিকে অপমান করা হলো, এবং যারা যারা প্রধানমন্ত্রীর ছবিকে অপমান করলেন আমি তাদের কন্ডেম করি। লজ্জাজনক ঘটনা, ভীষণ অন্যায়, অত্যন্ত জঘন্য কাজ। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি আমাদের 150 কোটি মানুষের দেশের মুখ, সেই নরেন্দ্র মোদীকে অপমান করা মানে আমাদের দেশকেই অপমান করা। যারা সেই কাজটা করেছেন, যারা এই চেয়ারকে সম্মান করতে পারেন না, যাদের এটা সংস্কৃতি এইভাবে একজন ব্যক্তিত্বকে, সে প্রধানমন্ত্রী হোক বা না হন, তাকে অপমান করা, আমরা সেটার ভৎসনা করেছি। কিন্তু আপনাদের তো একবারও মনে হলো না যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি দেশের প্রধানমন্ত্রীর থেকেও বড়, যার ছবি কোর্টে যখন জাজ বসে রায় দেন তার মাথার উপর লাগানো থাকে, তিনি আমাদের ভারতের জাতীয়তাবাদের আইকন, ন্যাশনাল হিরো, কোথায়? কোন রকম ব্যবস্থা নিলেন না, ছেড়ে দিলেন, যা ইচ্ছা বলতে পারেন নেতাজিকে নিয়ে। আপনারা ব্যঙ্গ দেখছিলেন এতদিন, এখন বলছেন আপনারা প্রতিবাদ করছেন, আর পারছেন না। একদিন কে বারণ করেছিল? কে টেনে ধরেছিল পেছন দিক দিয়ে কোমর? তার মানে আপনাদের নেতাজি ভক্তিটা যে মেকি, লোক দেখানো, ভোটের বাজার গরম করার একটা কৌশল, সেটা আরো একবার আপনারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন। এবার পারবেন তো বলতে অমুকের নেতাজির সাথে এই করেছিল, অমুক সরকার নেতাজির সাথে এই করেছিল, এগুলো বলতে? কারণ ওই একই দোষে তো আপনিও দোষী। তাই এখন এসেছেন ড্যামেজ কন্ট্রোল করতে। অনেকে তো আবার এর মধ্যে বিরোধী দলের ষড়যন্ত্র দেখছেন, অনেকে বলছেন এগুলো নাকি বিরোধীরাই করিয়েছে। দেখুন, বর্তমানে বিধানসভার ভেতরে কে বিরোধী আর কজন বিরোধী সেসব রাজনীতি আমরা সবাই জানি মশাই। তৃণমূলের এখন যা অবস্থা, সবাই তো এখন ভালো তৃণমূল হয়ে উন্নততর বিজেপি হওয়ার চেষ্টা করে যাচ্ছে। সুতরাং তাদের এই ষড়যন্ত্র করার সময় বুদ্ধি মস্তিষ্ক আছে বলে আমার তো মনে হয় না। তার থেকে এখন তারা ব্যস্ত ভালো তৃণমূল হয়ে উঠে কিভাবে বিজেপি নেতৃত্বের নেক নজরে পড়া যায় সেই কাজ করছে। নেতাজিকে নিয়ে খুব একটা মাথা ব্যথা কি তাদের আছে? তাই এই গল্পগুলো না প্লিজ দেবেন না যে এ করিয়েছে ও করিয়েছে, যে করিয়ে থাকুক। আপনাদের রাজ্য সভাপতি নেতাজিকে নিয়ে প্রথম বাজে কথাটা বলেছিলেন, তার জন্য তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি, কোনো ক্ষমা চাননি। অর্থাৎ এটা বোঝাই গেল যে এটা তার ঘোষিত স্ট্যান্ড, তিনি অন্তত এটা মনে করেন। আর তারপর অনন্ত মহারাজ, জানি না কোথাকার মহারাজ, তিনি চলে এলেন নাচতে নাচতে, এবং তার সাথে তার অসভ্য দেশদ্রোহী কিছু সাঙ্গপাঙ্গ, তারাও মহান নেতা নেতাজিকে নিয়ে এসব নোংরামি শুরু করলো। আমরা চুপচাপ দেখছি, আপনারা নিশ্চুপ। এটা কি চলছে? এটা কি দেশ চলছে? এটা কি রাজ্য চলছে? এটা কি প্রশাসন চলছে? আর এখন ড্যামেজ কন্ট্রোল করছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। কি হবে এসব করে? তাতে কি যা হয়েছে তা মিটে যাবে? সবচেয়ে বড় কথা, দেশের মিডিয়া। এমনি সময় আপনাদের তো জাতীয়তাবাদ, দেশপ্রেম এসব নিয়ে মুখে খই ফোটে, আর নেতাজির সময় চুপ করে যান কেন? নেতাজি কি কম জাতীয়তাবাদী ছিলেন? তার মধ্যে কি অ্যান্টি ন্যাশনাল কিছু পাওয়া গিয়েছিল? হতেও পারে তিনি হয়তো সর্বধর্মের মানুষকে নিয়ে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। আপনারা হয়তো বলবেন এই ফৌজ সঠিক ফৌজ ছিল না। কেন নেতাজি শুধুমাত্র একটা ধর্মের মানুষকে নিয়েই আজাদ হিন্দ ফৌজ গঠন করেননি? তার মানে ওনার দেশপ্রেম অনেক খাত ছিল তাতে। এবার নেতাজির দেশপ্রেমের পরিচয় দিতে হয়তো আপনাদের কাছে আসতে হলো, আপনারা হয়তো নেতাজিকে দেশপ্রেমের পাঠ দিলেন, তারপরে হয়তো আপনাদের দেশপ্রেম অনেক বেশি সেটা প্রমাণিত হয়ে গেল। চুপ কেন ছিলেন এতদিন? কার কটা সন্তান হচ্ছে, কে সেকেন্ড বার বিয়ে করছে, কে তার সেকেন্ড বিয়ে ভেঙে তৃতীয় বিয়ে করছে, কোন নায়িকা কোনখান থেকে শাড়ি বানালো, সারাদিন রাজনীতি নিয়ে কি হচ্ছে, কে কোন দল পাল্টাচ্ছে, কে ডিম খেলো, এগুলো নিয়ে বিরাট বলতে থাকেন। আর আপনাদের মিডিয়া যত দেশপ্রেম কি ক্রিকেট খেলার মাঠে পাকিস্তানের সাথে ম্যাচ হলে তখন গলার আওয়াজ আর ধরে রাখা যায় না, যেন 4টে লাউড স্পিকার লাগানো আছে আপনাদের গলাতে, আর মুখে অনেক খই ফোটে। আর নেতাজির সময় নিশ্চুপ, কারণ জানেন এটা বললে তো আর টিআরপি খুব ভালো উঠবে না, তাই প্রতিবাদ করা যাবে না, সংবাদপত্রে 2-1 লাইনও লেখা যাবে না, কোনো লাভ নেই তো। এই তো আপনাদের দেশপ্রেম, এই তো আপনাদের ভেতরে জাতীয়তাবাদ। দেখুন, আমরা এসব নিয়ে ভাবি টাবি না, বুঝলেন তো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে। যে সরকার, যে দল নেতাজিকে নিয়ে বাজে কথা বলবে তার প্রতিবাদ করব, তার জন্য সময় নেব না, সময় কিনবো না, কে কি বললে ওপর মহল থেকে তার অপেক্ষায় থাকবো না, যা হওয়ার হবে। এসব ড্যামেজ কন্ট্রোল আপনারা করুন, আমরা করি না।
তাই তো এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য এতদিন পর সকলের সামনে এসছেন, ঘুম ভেঙে জেগে উঠেছেন। এখন দুদিন পরে হয়তো মিডিয়ারও ঘুম ভাঙবে, মিডিয়াকে দিয়ে শুরু করা হবে নতুন ন্যারেটিভ। কেউ কেউ তো নেতাজির ছবি ব্যবহার করে এখন আগামী দিনে কি করবেন, নিজের থেকে কাজ করবেন সেইগুলোই প্রতিশ্রুতি দেওয়া শুরু করছেন, তাও নেতাজির ছবি পেছনে রেখে। এসব লোকে বোঝে, বিশ্বাস করুন। অবশ্য এখন কিছু কিছু মিডিয়ার ন্যারেটিভটা তৈরি করতে শুরু করেছে যে জাস্ট বিষয়টা একটু পাকাপাকিভাবে লোকের মনে গেঁথে দেওয়ার পর মানে সবাই একসাথে প্রতিবাদে নাম। এইরকম প্রতিবাদ না, করবেন না এরকম প্রতিবাদ। দরকার হলে করবেন না, কোনো প্রয়োজন নেই নেতাজিকে নিয়ে প্রতিবাদ করার। নেতাজিকে নিয়ে এই দেশের কোনো সরকার, কোনো দল, কোনো রাষ্ট্রীয় সংস্থা কোনো দিনই কিছু করেনি। যেগুলো করেছে সেগুলো খালি ভোটের বাজারে নাম কেনার জন্য, লোক দেখানোর জন্য। তারপরেও, এত চক্রান্তের পরেও নেতাজির নাম টিকে আছে, সেই দেশের লোক বাঁচিয়ে রেখেছে, কেউ বাঁচিয়ে রাখেনি। আপনারা কেউ কিছু করেননি নেতাজির জন্য। তাই আপনারা প্রতিবাদ না করলেও কিচ্ছু যায় আসে না। শুধু আপনাদের ওই মেকি জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট সাজার মুখোশগুলো খসে পড়া দরকার ছিল, আর সেটাও বোধহয় নেতাজিই পারতেন, তাই খসিয়ে দিলেন। জানেন তো, মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা নেতাজি দেশে ফিরলেন, তিনি কেন ফৈজাবাদ সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এরকমভাবে রয়ে গেলেন সবার আড়ালে নিভৃতে? কেন তিনি সামনে আসলেন না? আজকে নিশ্চয়ই তারা উত্তরটা পেয়ে গেছেন, কেন তিনি সামনে আসেননি। আপনারা বলবেন, নেতাজি এলে দেশের মানুষ নেতাজিকে ক্ষমতায় বসিয়ে দিত, কেউ কিছু করতে পারতো না। আজকে বুঝছেন তো সেই কথাগুলো কতটা ফেক, নেতাজির দেশের কিছু মানুষ কতটা ফেক। কিচ্ছু করতো না নেতাজির জন্য। দুনিয়া এইরকমই, কেউ কারোর জন্য কিচ্ছু করে না। সেই সময় কংগ্রেসের হাতে ছিল ক্ষমতা, পাওয়ার ছিল, দেশের মানুষ, কংগ্রেস, নেহরুজি, গান্ধীজি, ইন্দিরাজি এসব করে গেছেন। তারপর ক্ষমতার পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে যখন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছে তখন সবাই একাধারে কমিউনিস্ট হয়ে গেছেন। আপনারা সবাই লাল, সবাই কমরেড। তৃণমূল আসার সঙ্গে সঙ্গে সবাই দিদির ভক্ত, দিদির ভাই, অনুপ্রাণিত। আর আজকে সবাই জয় শ্রীরাম। প্রত্যেকেই নাকি শুনছি ছোটবেলা থেকে আরএসএস করতো, গোপনে লুকিয়ে মনে মনে বিজেপি করত। আজ ক্ষমতায় আসবার পর প্রকাশ্যে বিজেপি, শুধুমাত্র খাওয়ার জন্য, ধান্দা করার জন্য কিছু লোক বিজেপি করছে। এরাও যখন চলে যাবে না, তখন দেখবেন রাতারাতি মানুষের পরিবর্তন কিভাবে হয়। আপনাদের এগিয়ে আসতে হবে। এই ধান্দাবাজিগুলো করলে কিন্তু প্রকৃত জাতীয়তাবাদী হওয়া যায় না। আর যাই হওয়া যায়, প্রকৃত দেশপ্রেমিক হওয়া যায় না। শুধু প্রকৃত জাতীয়তাবাদী বা দেশপ্রেমিক বলছি কেন, কোনো নীতি আদর্শেরই হওয়া যায় না। দেশের এই অবস্থা যে হবে নেতাজি অনেক আগেই বুঝেছিলেন। তাই তিনি বারবার বলে গিয়েছেন ওই মহামানববাসী গ্রন্থে, ভগবানজির মুখ দিয়ে বেরিয়েছে, এদেশে ডেমোক্রেসিটা ডেমনক্রেসি হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আজকে বুঝলেন তো, এদেশে কারো মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, কারণ কিছু উটকো বাজে দেশদ্রোহী মানসিকতার লোক, তারা নেতাজিকে নিয়ে তার ইতিহাস না পড়ে সেই বিকৃত ইতিহাস মাথায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরামি শুরু করেছে। তাদের কেউ কিছু করছে না, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নিয়ে করলে কি কি শাস্তি হওয়া উচিত তাই নিয়ে মিডিয়া যখন গলা ফাটায়, নেতাজিকে নিয়ে কিন্তু তারা একবারও গলা ফাটায় না। শুধু 23শে জানুয়ারি আসলে মেকি একটা ফোন, দাদা একটা ইন্টারভিউ দেবেন। তাহলে এই মিডিয়া, এই দেশপ্রেমিক, এই ন্যাশনালিস্ট, এদের আসল ক্যারেক্টারটা এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি হতো তাহলে নেতাজির ছবি বিকৃত করার জন্য তাদেরকে গ্রেফতার করা হতো। হয়নি, কিন্তু নেতাজি অনেক আগেই এই বিষয়টা বুঝেছিলেন। তাই তো তিনি তার কাছের মানুষদের কাছে উত্তরপ্রদেশে বলতেন, मैं एक जिंदा भूत हूं, আমি একজন জীবিত ভূত। আমি এমন একজন মানুষ যার নাম পৃথিবীর রেজিস্টার থেকে কেটে দেয়া হয়েছে, যিনি বেঁচে আছেন, যার নিজের দেশকে দেশ বলার কোনো অধিকার নেই। কেন কথাগুলো সেদিন ভগবানজি বলতেন আজ উপলব্ধি করতে পারছেন তো? বুঝতে পারছেন কেন একটা মানুষ নীরবে নিভৃতে সবার অন্তরালে কাটিয়ে দিলেন নিজের শেষ জীবনটা? কোন অভিমান থেকে, কোন দেশ তিনি দেখতে চেয়েছিলেন, আর আমরা কোন দেশ তাকে উপহার দিলাম? আমাদেরও তো কিছু দায়বদ্ধতা ছিল না? প্রতিবাদ করতে পারছি না কেন? তার কারণ কি জানেন? নিজেদের জীব, নিজেদের মস্তিষ্ক বারবার আমরা ক্ষমতাসীন দলের কাছে বন্ধক রাখি। এই তো এই দল এসে গেছে আমাদের মনের মতো, এরা এই করবে, কিন্তু কেউ কিচ্ছু করে না, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সবাই নিজেদের মতন আখের গুছিয়ে, নিজেদের জায়গা গুছিয়ে একদিন চলে যাবে। এটা হতো না যদি আমরা এগিয়ে যেতাম, যদি আমরা প্রতিবাদ করতাম, মানুষ যাতে সক্রিয় হয়, সেটাই তো চেয়েছিলেন সুভাষচন্দ্র।
সেটাই তো প্রকৃত স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত জাতীয়তাবাদ। দেশপ্রেম শুধু ক্রিকেট খেলার মাঠে বা যুদ্ধক্ষেত্রেই কেন, সব সময় থাকবে আপনার ভেতরে এই দেশপ্রেম। সেটা যারা দিল না তাদের হাতেই তো আছে ক্ষমতা, যুগে যুগে তাদের হাতেই তো ক্ষমতা ঠেকেছে। আর ক্ষমতা গেছে কেন জানেন? আমার আপনার ইচ্ছে, আমরা পারিনি শির দ্বারা সোজা করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে, ভালোকে ভালো আর অন্যায়কে অন্যায়, খারাপকে খারাপ বলতে। তাই আজকে আমাদের এই অবস্থা। বিষয়টা বুঝেছিলেন সুভাষচন্দ্র, তাই তো নিজেকে জিন্দা ভূত বলে গিয়েছেন। তাই তো বলেছেন পৃথিবীর রেজিস্টার থেকে তার নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার নিজের দেশকেও তার দেশ বলার অধিকার নেই। এখনো কি আপনি প্রশ্নটা করবেন কেন তিনি ফিরলেন না? নিশ্চয়ই আর আজকের পর করবেন না, কারণ উত্তরটা তো আপনাকে মহাকালী দিয়ে গিয়েছেন। ভাবলে আজও খুব অবাক হই, কি কপাল নিয়ে জন্মেছিলেন আপনি। একটা জীবন শুধু একটা দেশের জন্য দিয়ে সবার অন্তরালে নিভৃতে অপমানে কাটিয়ে গেলেন। তাকে এই দেশের মানুষ আজকে বলেন উনি যে ওখানে ছিলেন তার প্রমাণ কি? একবার প্রথম থেকে শেষ অবধি মানুষটার জীবনটা দেখুন, শুধু যন্ত্রণা আর অপমান। নিখাত ভালোবাসা, এত ভালোবাসা একবার যদি কোনো দেশের মানুষ পায়, তার জীবন ধন্য হয়ে যায়, সে ভগবান হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, এই মানুষটার জীবদ্দশায় যেমন অপমান, কটূক্তি আর বিদ্বেষ সহ্য করেছেন, মৃত্যুর পর এত বছর পরও তার থেকে রেহাই নেই। আজও তাকে নিয়ে নানাভাবে আক্রমণ, বিদ্রূপ, অপপ্রচার, নোংরামি, কুৎসা চলছে। সেই 1916 সালে কলেজের অধ্যক্ষ ক্রোধে ফেটে পড়ে বলেছিলেন, বোস, ইউ আর দ্য মোস্ট ট্রাবলসাম ম্যান ইন দ্য কলেজ, আই সাসপেন্ড ইউ। অধ্যক্ষ হয়তো রাগের মাথায় বলেছিলেন, কিন্তু ইতিহাসের বিচারে কথাটা এক অর্থে সত্যিই ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ালো। কারণ কলেজের সবচেয়ে সমস্যা সৃষ্টিকারী ছাত্র হয়েই তিনি থেমে থাকেননি। ক্রমে তিনি সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের কাছেই হয়ে উঠেছিলেন দ্য মোস্ট ট্রাবলসাম ম্যান। আর মাত্র 3 দশক পর সেই মানুষটাই নিজের অদম্য সাহস, নেতৃত্ব আর সংগ্রামের মাধ্যমে সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। ইতিহাসে তার সেই অবদান আজও অনস্বীকার্য। কিন্তু তাতেও কটূক্তি থামেনি। কখনো তাকে বিদ্রূপ করে বলা হয়েছে জিওসি, আবার কেউ ব্যঙ্গ করে খোকা ভগবান। এমনকি কারাবাসের ফলে হওয়া যক্ষার মতন কঠিন রোগ নিয়েও নোংরা রসিকতা করা হয়েছে। কেউ তাকে পরিবারের বখাটে ছেলে বলেছেন, আবার ব্যঙ্গের সুরে মন্তব্য করেছেন, যাই হোক তিনি তো দেশের শত্রু নন। একসময় কমিউনিস্ট পার্টির একাংশ তাকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিলেন। তাকে তোজোর কুকুর বা তোজোর গাধা হিসেবে দেখিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল। সেই সব অপপ্রচারের মধ্যেই তারা যেন আত্মতৃপ্তি খুঁজে পেয়েছিলেন। তারপর এলো 1945 সালের 8ই আগস্ট। তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেলেন, কিন্তু তাতেও কি তাকে নিয়ে বিতর্ক, অপবাদ আর বিদ্বেষের ইতি ঘটল? না, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন অভিযোগ, নতুন নতুন অপপ্রচার যুক্ত হয়ে থাকলো। কখনো কেউ সংবাদ মাধ্যমে এসে ভিত্তিহীন মন্তব্য করে আলোড়ন তোলার চেষ্টা করলেন, কখনো আবার নানা বিশ্লেষণ দিয়ে তাকে ছোট করার অপচেষ্টা চলছে। আজও সেই একই কথা চলছে। কেউ তাকে গুন্ডাদের সর্দার বলে কটাক্ষ করেন, কেউ আবার বিভিন্ন মঞ্চ থেকে ইতিহাস বিকৃত করার নিজেদের মতন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। গালাগালির এই অনন্ত স্রোত যেন থামার নয়। তবু একটা সত্য আজও অটুট, অপমান তাকে ছোট করতে পারেনি, কুৎসা তার মহত্বকে ম্লান করতে পারেনি, বিদ্বেষ তার আদর্শকে মুছে দিতে পারেনি। তিনি আজও কোটি কোটি মানুষের হৃদয়ের একইভাবে অম্লান, অক্ষত এবং অবিনশ্বর। সময় যত এগোবে অপপ্রচার মুছে যাবে, কিন্তু ইতিহাসে তার নাম আরো উজ্জ্বল হয়ে উঠবে। যতই ড্যামেজ কন্ট্রোল করতে নামুন, আর যতই আজকের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার তাড়াতাড়ি পোস্ট করে নিজেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রমাণ করুন, আপনারা সবাই দোষী। প্রথম থেকেই আপনাদের মুখ খোলা উচিত ছিল, কিন্তু আপনারা খোলেননি। তাই আজকে যখন খুলছেন, এটাকে একটা নামেই অবহিত করা যায়, সেটা হলো ড্যামেজ কন্ট্রোলার। এত অপমানের পরেও একটা কথা বলে গেলাম, সুভাষচন্দ্র কিন্তু তার নিজের জায়গায় একইভাবে থাকবেন। আপনাদের যুগে যুগে প্রমাণ দিতে হবে নিজেদের জাতীয়তাবাদের, নিজেদের দেশপ্রেমের, ওনাকে কিন্তু দিতে হবে না। তাই সময় আছে, ভেতর থেকে নিজেকে পাল্টান, ড্যামেজ কন্ট্রোল করবেন না। কোনটা ড্যামেজ কন্ট্রোল আর কোনটা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটা পাবলিক কিন্তু বোঝে দাদা। যাই হোক, এই প্রতিবাদের ভিডিও এখানে শেষ করলাম। যারা পথে নামছেন, আমার পক্ষ থেকে অনেক অনেক স্যালিউট, এবং আমি রয়েছি তাদের সঙ্গে। আবারও বলবো, নেতাজিকে নিয়ে কোনো ধরনের অপমান সহ্য করব না। দিকে দিকে নেতাজির জন্য প্রতিবাদে সরব হন এবং এই ভিডিও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আমরা নেতাজির সৈনিক ছিলাম, আছি, থাকবো। সরকার আসবে যাবে, কিন্তু নেতাজিকে যারা অপমান করবে তাদের কোনোভাবেই রিয়াত করব না আমরা। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। এখানে শেষ করছি। জয় হিন্দ।